ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের শুভজিৎ স্যার চলে এসেছি তোমাদের সাথে এমসিকিউ সিরিজ নিয়ে। আজকে আমরা সেল দ্য ইউনিট অফ লাইফ এই যে চ্যাপ্টারটা অলরেডি এটা আমি পড়িয়ে ফেলেছি তোমাদের ইউটিউবেও তোমাদের বেশ কিছুটা অংশ পড়ানো হয়েছে এবং যারা তোমরা আমাদের অ্যাপে ক্লাস করছো তাদের জন্য কিন্তু পুরো চ্যাপ্টারটা অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং একটু ছোট পার্ট বাকি আছে, তো সেইটুকু নেগলেজেবল। তো তার উপর বেস করে যেটুকু আমার পড়ানো হয়েছে তার উপর বেস করে আমি আজকে এমসিকিউ সিরিজ নিয়ে এসেছি এবং তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে 35 আউট অফ 35, অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে তোমাদের সেমিস্টার 1 আমাদের টার্গেট হচ্ছে তোমাদের সেমিস্টার 1 35 এ 35 পাওয়ানো। ঠিক আছে, এবারে 35 এ 35 পাওয়ানো এটা তো ছ্যাবলামির কথা না, 35 এ 35 পাওয়ানো এটা তো ছ্যাবলামির কথা না, কিন্তু পাওয়াতে হলে কিন্তু আমাদেরও সেই লেভেলে পরিশ্রম করতে হবে এবং আমাকেও পরিশ্রম করতে হবে, তার সাথে তোমাদেরও পরিশ্রম করতে হবে। উভয়ের হাতে হাত একসাথে মেলে যদি আমরা পরিশ্রম করি তাহলে অবশ্যই আমরা সেমিস্টার 1 35 আউট অফ 35, আমি আই এম রিপিটিং এগেইন 35 আউট অফ 35 স্কোর করব। চলো তাহলে শুরু করা যাক আজকের সেশন। আজকে আমরা এমসিকিউ সিরিজ গুলো মানে এমসিকিউ গুলো পরপর এক এক করে আলোচনা করব, তার উত্তর বলবো এবং তার সাথে সাথে তোমরাও কিন্তু কমেন্টে এক একটা এমসিকিউ যাওয়ার পর তারপর কমেন্টে কিন্তু তোমরা বলবে যে স্যার এটা অ্যানসার ওটা অ্যানসার এরকম ভাবে। ঠিক আছে, তো কমেন্টে তোমরা যদি এমসিকিউর আনসার গুলো দিতে থাকো তাহলে তোমাদেরও কনফিডেন্স বাড়বে এবং আমি প্রতিটা প্রশ্নের পরে একটু করে দাঁড়িয়ে যাব যাতে তোমরা আনসার দেওয়ার সুযোগ পাও, তারপর সঠিক উত্তর তোমরা মিলিয়ে নেবে। চলো তাহলে আমরা প্রথম কোশ্চেন চলে এসেছে আমাদের স্ক্রিনের সামনে। অনেকটা কেবিসির মতন লাগছে আমার কাছে যে কন বানেগা করোড়পতি। ঠিক আছে, তো সেরকম যে দেবীয় সজ্জনো তোমার সামনে হ্যাঁ আজ কা পহলা কোশ্চেন। ঠিক আছে, আমার হিন্দি যথেষ্ট খারাপ, যাই হোক বাংলাতেই বলছি। তো তোমাদের সামনে আমার প্রথম প্রশ্ন, দ্য লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল। যারা ভাবছো যে স্যার আবার কোশ্চেন গুলো ইংলিশে কেন, তো ইংলিশে দেওয়ার এটা আমার দিক থেকে একটাই কারণ, তার কারণ প্রথমত বাংলায় আমি টাইপ করতে পারি না। ঠিক আছে, আর দ্বিতীয়ত কোশ্চেনগুলো ইংলিশে পাওয়া অনেক সোজা ইজি এবং সেটা টাইপ করে তোমাদের সামনে আনা, সেটা এইরকম ডিজিটালি ফরম্যাটাইজ করা আর কি, সেটা অনেকটা ইজি, সেই কারণে ইংলিশে দিচ্ছি। বাট এমন কোনো কঠিন ইংরেজি ভাষা না এটা যেটা তোমরা বুঝবে না। আমি প্রতিটা প্রশ্ন বাংলায় তোমাদের এক্সপ্লেন করে দেবো। আমি কি করবো, প্রতিটা প্রশ্ন তোমাদের বাংলায় এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, তো দ্য লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল ইজ, সব থেকে বড় আইসোলেটেড মানে আলাদা করা বা আইসোলেট করা সেই রকম সিঙ্গেল সেল, সেটা হচ্ছে আমাদের কি? তোমরা সবাই উত্তরটা দেবে, আমি 3 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যাব। তোমাদের 3 সেকেন্ড সময় দিচ্ছি, 1 2 3, টাইম হয়ে গেছে। আশা করি কমেন্ট বক্সে অনেকেই উত্তরটা লিখে ফেলেছো, যারা উত্তরটা লিখতে পারোনি তাদের জন্য আনসার হচ্ছে তোমাদের স্ক্রিনে। আনসার তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল সেটা হচ্ছে অস্ট্রিচ এগ, অর্থাৎ উট পাখির ডিম্বক। উট পাখির ডিম, ডিম বা ডিম্বক বলতে পারো। এরপর নেক্সট কোশ্চেন, দ্য সেলস হ্যাভ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস আর নোন অ্যাজ। যেসব সেল তাদের কাছে মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস আছে, যেসব কোষ তাদের কাছে মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে একটা শক্ত সুন্দর আবরণী রয়েছে, তো সেই ধরনের কোষগুলোকে আমরা কি বলবো? খুবই অতীব সোজা প্রশ্ন, ক্লাস 9 এর প্রশ্ন বলতে পারো, কিন্তু অপশনগুলো একটুখানি দেখে নেবে, কারণ অপশন দেখতে ভুল হলে কিন্তু এমসিকিউ অনেক সময় ভুল হয়ে যায়। 35 এ 35 পাওয়ার জন্য সব বাধা, ঠিক আছে, 35 এ 35 পাওয়ার জন্য সব থেকে বড় বাধা তোমাদের জন্য হতে পারে সেটা কি? 1 সেকেন্ড একটু দেবে। 35 এ 35 পাওয়ার জন্য তোমাদের জন্য বড় বাধা যেটা হতে পারে সেটা হচ্ছে এই অপশন না দেখা। প্রপার অপশন যদি তুমি না দেখো তাহলে কিন্তু কি হবে, তোমার জানা জিনিস সিলি মিস্টেক হয়ে যাবে। খুব কঠিন প্রশ্ন তোমাদের দেবে না, আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি, খুব কঠিন প্রশ্ন তোমাদের দেবে না। কিন্তু যে যে প্রশ্নগুলো আসবে সে প্রশ্নগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট টুইস্ট থাকবে এবং অপশানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তার কারণ বুঝতেই পারছো, তোমরা একটা বড় অংশ যেটা এতদিন পর্যন্ত ছেলেপেরা বড় বড় প্রশ্ন 5 নম্বর 5 নম্বরে 3 নম্বরে বড় বড় প্রশ্ন লিখে এসছে, তো সেই চ্যাপ্টারের উপর তোমরা শুধু এমসিকিউতে পরীক্ষা দিচ্ছ, তাহলে এমসিকিউটা কিন্তু খুব একটা সোজা হবে এটা এক্সপেক্ট করো না। তো চলো বলে ফেলো, আমি অনেকক্ষণ বকবক করে ফেলেছি অলরেডি, হয়তো কমেন্ট বক্সে উত্তরগুলো চলে এসছে। তো সেই যে অ্যাকচুয়াল যে উত্তরটা যেটা হবে সেটা তোমাদের সামনে দেখাচ্ছে ইউক্যারিওটিক সেল। তাহলে লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল দ্যাট শুড বি
ইউক্যারিওটিক সেল, অর্থাৎ ইউক্যারিওটিক সেলই হচ্ছে পৃথিবীতে সবথেকে বড় আইসোলেটেড সিঙ্গেল সেল। চলো নেক্সট কোশ্চেন তোমাদের চোখের সামনে ভেসে উঠেছে। কি বলছে কোশ্চেনটা? হু প্রপোজড সেল লিনিয়েজ থিওরি বাই স্টার্টিং দ্যাট omnicellular e cellular। কথাটা আমি ক্লাসে বারবার বলেছি, সেল থিওরি যখন আমি ক্লাসে পড়িয়েছি কথাটা কিন্তু আমি বারবার বলেছি যে omnicellular e cellular, এই কথাটা আমি বারবার রিপিট করেছি। এই কথাটা প্রথম কে বলেছিল? omnicellular e cellular, এই কথাটা প্রথম কে বলেছিল? এইটা আমাদের সামনে তুলে ধরতে হবে তোমাদেরকে। উত্তরটা বলে ফেলো। উত্তরের জন্য আমি 3 সেকেন্ড ওয়েট করব। 1 2 3। আশা করি উত্তরটা তোমরা দিয়ে ফেলেছো। যদি না দিয়ে থাকো তাহলে তাদের জন্য বলে দিচ্ছি, এখানে আনসার যেটা হবে সেটা হচ্ছে রুডলফ ভির্চাউ। রুডলফ ভির্চাউ হচ্ছে এমন একজন সায়েন্টিস্ট যিনি প্রথম কি করেছিলেন, সেল থিওরির ব্যাপারে omnicellular e cellular, এই কথাটার মানে হচ্ছে সকল কোষ তার পূর্ববর্তী কোনো একটি কোষ থেকে উৎপত্তি লাভ করে। সকল কোষ তার পূর্ববর্তী কোনো একটি কোষ থেকে উৎপত্তি লাভ করে। ঠিক আছে, মানে এটা হচ্ছে এমন একটা সেল যেটা তার আগের প্রিভিয়াস কোন একটা সেল থেকে উৎপত্তি লাভ করে, সেটাই সেল লিনিয়েজ থিওরি বলা হয়, যেটা omnicellular e cellular হিসাবে আমাদের সামনে প্রকাশিত হয়। Which of the following organelle is found in cytoplasm, chloroplast, mitochondria and ER? কোন একটা অর্গানিল এদের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যেটা কোন একটা অর্গানিল যেটা সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব জায়গায় দেখতে পাওয়া যায়। কোন অর্গানিল দেখতে পাওয়া যায়? এটা উত্তরটা অতীব সোজা তোমাদের জন্য, আর মনে হয় তোমরা সবাই আশা করি পারবে উত্তরটা দিতে। একদম ঠিক, এটা হচ্ছে আমাদের রাইবোজোম। রাইবোজোম। তবে সাইটোপ্লাজমে ইউক্যারিওটিক, আমি একটা প্রশ্ন করছি, ইউক্যারিওটিক কোষের রাইবোজোম, ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক দুটো কোষের রাইবোজোমের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম কিরকম প্রকৃতির হয় বলে ফেলো। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম কিরকম প্রকৃতির হয় বলে ফেলো। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম হয় 80S প্রকৃতি, আর প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম কি হয়? 70S প্রকৃতি। তাহলে আমরা যে রাইবোজোমটাকে দেখলাম, যেটাকে আমরা কোথায় দেখছি, যে কোনো সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট বা মাইটোকন্ড্রিয়া বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখতে পাচ্ছি, তাহলে সেইগুলো মোটামুটি সব করা আমরা ধরে নিতে পারি যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে রাইবোজোমটা থাকবে সেটা হবে 70S। কনসেপ্ট শুড বি ক্লিয়ার। একটা কোশ্চেন থেকে অনেকগুলো দিকে আমরা যেতে পারি, কিন্তু অনেকগুলো কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারি। এখানে অপশনে আছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম যদি ইউক্যারিওটিক হয় তাহলে 80S থাকবে, যদি প্রোক্যারিওটিক হয় তাহলে কি থাকবে? 70S থাকবে। ঠিক আছে, তাহলে প্রোক্যারিওটিক হলে 70 ফর প্রো, আর 80S ফর ইউক্যারিওটিক। ভালো কথা। আর যদি এখানে আমরা ক্লোরোপ্লাস্ট দেখি তাহলে তো 70S থাকবে, মাইটোকন্ড্রিয়া দেখি তাহলে 70S থাকবে, আর ER এর উপরে কি থাকবে? প্রশ্নটা তোমাদের জন্য। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যদি আমরা রাইবোজোম দেখি, সেই রাইবোজোমের প্রকৃতি কি হবে? 70S না 80S? একদম যারা বলছো তারা ঠিকই বলছো, এটা হবে হচ্ছে 80S প্রকৃতি। একদম ঠিক। আর যারা 70S ভাবছিলে তাদের জন্য বলে রাখি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হচ্ছে একটা পর্দাবৃত কোষীয় অঙ্গাণু, যেটা শুধুমাত্র কোথায় অবস্থান করে? একটা পর্দাবৃত কোষীয় অঙ্গাণু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা শুধুমাত্র অবস্থান করে হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা ইউক্যারিওটিক সেলের মধ্যে অবস্থান করে। তাহলে সেটা কি প্রকৃতির হবে? 80S নেচারেরই হবে। চলো এরপর আসছি আমরা নেক্সট কোশ্চেনে। এর উত্তরটা এ ছিল রাইবোজোম। স্মলেস্ট সেল ইজ, পৃথিবীর ক্ষুদ্রতম কোষ। কি হবে আনসার? এটা সবাই আশা করি জানে, আমি তাও 3 সেকেন্ড টাইম দিচ্ছি সবাইকে উত্তর দেওয়ার জন্য। 1 2 3। স্যার টাইমটা একটু কম হয়ে গেল না স্যার? 3 সেকেন্ড টাইপ করতে করতেই তো হয়ে যাচ্ছে। আরে ফাস্ট করতে হবে, কার হাতে গোটা দিন আছে? ঠিক আছে, আমি না আরেকটু টাইম দিচ্ছি। নাও উত্তরটা লেখো। উত্তরটা যারা লিখছো যে মাইকোপ্লাজমা, তারা কিন্তু একদম সঠিক।
উত্তরটা যারা লিখছো মাইক্রোপ্লাজমা তারা কিন্তু একদম সঠিক। স্মলেস্ট সেল, পৃথিবীর ক্ষুদ্রতম কোষ, সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। এটা একটা কোষ, এটা মূলত একটা প্রোক্যারিওটিক কোষ, সেটা হচ্ছে স্মলেস্ট সেল। ঠিক আছে, চলো। সেল শেপ অফ দ্য সেল, মানে দ্য শেপ অফ দ্য সেল ডিপেন্ডস অন দেয়ার। কোন একটা সেল যদি হয় তার শেপ মানে আকৃতি। শেপ মানে কি এটা আশা করি সবাই জানো, আকৃতি। কোন একটা কোষের আকৃতি কিসের ওপর ডিপেন্ড করে, কোন একটা কোষের আকৃতি কিসের ওপর নির্ভরশীল, আমি সেটা জানতে চাইছি। সেল শেপ অর্থাৎ কোন একটা কোষের আকৃতি কিসের ওপর নির্ভরশীল, আমি সেটা জানতে চাইছি। সবার প্রথম অপশন রয়েছে কমপ্লেক্সিটি। সেকেন্ড, কমপ্লেক্সিটি মানে কি? কমপ্লেক্সিটি মানে হচ্ছে জটিলতা। আমি বাংলাগুলো পাশে লিখে দিচ্ছি, যাদের একটু বুঝতে অসুবিধা হবে তারা যাতে সমস্যায় না পড়ে। সেকেন্ড যেটা আছে কাজ। থার্ড আছে উপাদান। আর অল অফ দিস মানে নিশ্চয়ই সবাই জানো, অল অফ দিস মানে সবকটি। ঠিক আছে, তাহলে আমরা সেলের যে শেপ, সেই শেপটা কিসের উপর ডিপেন্ড করছে? 1 নম্বর হচ্ছে কমপ্লেক্সিটি বা জটিলতা, 2 নম্বর হচ্ছে ফাংশন বা কাজ, 3 নম্বর হচ্ছে উপাদান, আর 4 নম্বর হচ্ছে সবকটি। তাহলে কোনটা হবে? তোমরা বলো উত্তরটা। এটা কিন্তু একটু জটিল প্রশ্ন আছে, তোমরা ভাবো উত্তরটা। আমি একটুখানি জল খেয়ে নিই। তোমরা ভাবো একটু উত্তরটা, আমি একটুখানি জল খেয়ে নিই। যাই হোক, জল খাওয়া হয়ে গেছে, হয়তো অনেকে উত্তরটা পেয়েও গেছো। যারা পাওনি তাদের জন্য বলে দিই, ফাংশন অর্থাৎ কাজ, এই কাজটা হচ্ছে তোমাদের জন্য কারেক্ট আনসার। ঠিক আছে, এখানে আমি এইদিকে লিখে ফেলেছি, এটা দাঁড়াও, ইরেজ। কমপ্লেক্সিটিটা আমি অন্য কারণে দাগিয়েছিলাম, এটা হবে হচ্ছে কাজ, ফাংশন। ঠিক আছে, কমপ্লেক্সিটি বোঝানোর সময় দাঁড়িয়েছিলাম। এরপর আসছে 7 নম্বর কোশ্চেন। দ্য নিউক্লিয়াস ওয়াজ ডিসকভার্ড বাই। নিউক্লিয়াস প্রথম কে, নিউক্লিয়াস কথাটা চয়ন করেন বা কে প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। ডিসকভার্ড মানে কে প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। যদি এইরকম একটা প্রশ্ন করে তোমাদের, প্রথম আছে হচ্ছে সোয়ানসন, যার নামটা স্পেলিং যেরকম দেখাচ্ছে আমি ঠিক জানি না কে। আরেক দ্বিতীয় দেখাচ্ছে লিওয়েনহক, সেই অ্যান্টন ভন লিওয়েনহক, আমাদের লিওয়েনহক দাদু। 3 নম্বর হচ্ছে রবার্ট হুক, যিনি কর্কের সেল চেচে তার ভিতর থেকে কোষ শব্দটি চয়ন করেছেন। 3 নম্বর হচ্ছে আমাদের ব্রাউনি দাদু। ব্রাউনি দাদু মানে কি? রবার্ট ব্রাউন। ঠিক আছে, তো তাহলে এই 4 জন আছে, 4 জনের মধ্যে কে হবে যে প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন? প্রশ্ন তোমাদের সবার সামনে রাখছি, প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন কে? এই 4 জনের মধ্যে কে হবে? হয়তো তোমরা অনেকেই জানো এবং কমেন্ট বক্সে অলরেডি উত্তরটা লিখে দিয়েছো। অনেকেই জানো এবং কমেন্ট বক্সে উত্তরটা লিখে দিয়েছো। এই লোকটা যিনি প্রথম সেল ডিসকভার করেন, উনি হচ্ছেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। কথাটা মনে রাখার পিছনে একটা ছোট্ট ট্রিক আছে। ট্রিকটা দেখো, যদি একটা কোষ হয়, তোমরা বিভিন্ন সময় তোমাদের বইতে, ছোটবেলার বইতে কোষের ছবি দেখেছো। কোষের ডায়াগ্রামের মধ্যে দেখবে এই নিউক্লিয়াসটার কালারটা অনেকটা ব্রাউন নেচারের হয়। নিউক্লিয়াস তো, এই নিউক্লিয়াসটা কি কালারের হয়? ব্রাউন কালারের হয়। ঠিক আছে, এই নিউক্লিয়াসটার নেচার কি হয়? ব্রাউন কালারের হয়। তো তাহলে নিউক্লিয়াস ওয়াজ দ্য সেল ফার্স্ট ডিসকভার্ড বাই রবার্ট ব্রাউন। এভাবে মনে রাখবে, নিউক্লিয়াসটা একটু ঘন গাঢ় বর্ণে রঞ্জিত এবং সেটা ব্রাউন কালারের হয়। সো রবার্ট ব্রাউন ওয়াজ দ্য পারসন হু হ্যাভ ডিসকভার্ড দিস নিউক্লিয়াস। ওকে, দেন দ্য নেক্সট কোশ্চেন, এটা অপশন ডি হয়ে গেল। দ্য সেল হুইচ ল্যাক মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস ইজ নোন অ্যাজ। দ্য সেল মানে হচ্ছে যে কোষ যার মধ্যে মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকে না, যার মধ্যে কোনো কোষ মানে নিউক্লিয়াসের বাইরে কোনো নিউক্লিয় পর্দা থাকে না, সেটা কি? প্রথম অপশন প্রোক্যারিওটিক সেল, দ্বিতীয় অপশন ইউক্যারিওটিক সেল, তৃতীয় অপশন মেসোক্যারিওটিক সেল, মেসোফিল সেল, আর চতুর্থ অপশন হচ্ছে বোথ এ এন্ড বি। দ্য সেল হুইচ ল্যাক্স মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস আর নোন অ্যাজ, কোনটা হবে বলে ফেলো। একদম যেটা ভাবছো সেটাই সঠিক উত্তর। প্রোক্যারিওটিক সেল উইল বি ইওর কারেক্ট আনসার। ঠিক আছে, যার কাছে মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকে না। প্রোক্যারিওটিক সেলের যদি আমি একটা ছবি আঁকি হালকা করে, তাহলে প্রোক্যারিওটিক কোষের বাইরের দিকে আমরা কি দেখতে পাচ্ছি? একটা মিষ্টি সেল ওয়াল দেখতে পাচ্ছি। মিষ্টি সেল ওয়াল, এটা বড় একটা দরজা বলতে পারো। এটা হচ্ছে কোষ প্রাচীর। প্রাচীর দিয়েও কি করেছে? দ্বারবদ্ধ করে রেখেছে নিজেকে। বলেছে ভিতরে আসবো, বাইরে আসবো না, না না, ভিতরে ঢুকতে দেব না, না না। এর ভিতরে এইরকম একটা ডিএনএ ম্যাটেরিয়াল একসাথে কয়েল করে একটা স্ট্রাকচার তৈরি করে, যার নাম নিউক্লিয়েড। এই নিউক্লিয়েডটা হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা কন্টিনিউয়াসলি কয়েল করে জট বাঁধিয়ে এরকম একটা দলা তৈরি করে রাখে। এই যে দলাটা যেটা আমরা কোষের ভিতরে দেখতে পাই, সেটাকেই আমরা নিউক্লিয়েড বলি। আর এই সেলটাকে আমরা বলি
ক্যারিওটিক, কি বলি, প্রোক্যারিওটিক সেল। এই প্রোক্যারিওটিক সেলটা যেটা, তার মধ্যে মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে, তাই এটা হচ্ছে একটা প্রোক্যারিওটিক সেল। চলো, থিওডোর শোয়ান নেমড দ্য আউটার লেয়ার অফ দ্য সেল হুইচ ইজ টুডে নোন অ্যাজ, আউটার লেয়ার অফ দ্য সেল, সেলের বাইরের যে লেয়ারটা সেটা আজকের দিনে কি নামে পরিচিত? একটা অপশন বলছে প্লাজমা মেমব্রেন মানে কোষ পর্দা, সেল মেমব্রেন মানেও কোষ পর্দা, দুটো জিনিস কিন্তু মানেটা একই, ঠিক আছে। 3 নম্বর বলছে বেসমেন্ট মেমব্রেন, 4 নম্বর বলছে বায়োলজিক্যাল মেমব্রেন, ব্যাপারটা কিন্তু একটু জটিল। আউটার লেয়ার অফ দ্য সেল, এটা পুরোপুরি এনসিইআরটির একটা লাইন তুলে ধরে করা প্রশ্ন। এই প্রশ্নটা যেমন WBCHSE মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তেমনি এটা কিন্তু নিটের জন্যও বেশ ইম্পর্টেন্ট হতে পারে। 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড আমি একটু সময় চেয়ে নেব। ঠিক আছে, তো তাহলে কিন্তু এটা নিটের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, WBCHSE। ওকে, ওপরের দিকে লিখতে গেলেই এটা এরকম হয়ে যাচ্ছে, জানি না কিছু একটা টেকনিক্যাল ফল্ট হচ্ছে, এইটা নিচে লিখলাম আমি, কিছু করার নেই। তো যাই হোক, তাহলে কোনটা হবে উত্তর তোমরা বলো। একদম যারা প্লাজমা মেমব্রেন ভাবছিলে, এবার তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে প্লাজমা মেমব্রেন এবং সেল মেমব্রেন দুটোর মধ্যে পার্থক্য কি স্যার? দুটোর মধ্যে কিঞ্চিত কিছু পার্থক্য আছে, সেই জন্যই আমরা প্লাজমা মেমব্রেনের বদলে আমরা সেল মেমব্রেনের বদলে প্লাজমা মেমব্রেন কথাটা ব্যবহার করছি, কারণ সেল মেমব্রেন বলতে কোষ পর্দাকে বোঝায় কিন্তু কোষ পর্দার নেচারকে বোঝাতে পারে না। হয়ে গেল। সেল মেমব্রেন বলতে আমরা এই ধরো একটা কোষ, এর বাইরে যে লেয়ারটা রয়েছে এটা তো সেল মেমব্রেন, কোষ পর্দা, ঠিক আছে। এবং প্লাজমা মেমব্রেন মানে বোঝাচ্ছে এই কোষ পর্দাটা যে ফ্লুইড নেচারটাকে বোঝাচ্ছে, যেহেতু এটা ফ্লুইডের নেচারের হয় তাই এটাকে আমরা প্লাজমা মেমব্রেন বলছি, ঠিক আছে। কোষ পর্দা এবং প্লাজমা পর্দা দুটোই মোটামুটি একই শব্দ, কিন্তু যেহেতু প্লাজমা পর্দাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এই ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে কোন শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যে শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই শব্দটাকেই কিন্তু তোমরা অ্যাজ এ আনসার তোমরা কিন্তু গেইন করবে, ঠিক আছে, মানে অ্যাজ এ আনসার তোমরা নেবে। তো আজকের জন্য, আজকের কেবিসি আজকে খেলা হচ্ছিল আমাদের, আজকে আমরা মক টেস্ট করছিলাম, কিন্তু এতক্ষণ বলিনি কাউকে যে এটা মক টেস্ট চলছিল, সবাই উত্তর দিয়েছে এবং সবাই আশা করি একটা নোট ডাউন করেছে তার খাতায় কটা উত্তর তার সঠিক, কটা উত্তর ভুল। তো সেক্ষেত্রে আমরা আমাদের লাস্ট কোশ্চেনে আজকে চলে আসছি। দ্য সিম্পলেস্ট ওয়ে টু ডিস্টিংগুইশ এ প্রোক্যারিওটিক ফ্রম ইউক্যারিওটিক সেল ইজ টু চেক ফর। একটা সিম্পলেস্ট ওয়ে বলতে কি বোঝাচ্ছে? একটা খুবই সরলতম পদ্ধতি যার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা প্রোক্যারিওটিক সেলকে বলতে পারি যা তুই যা, আর একটা ইউক্যারিওটিক সেলকে বলতে পারিস আসুন দাদা আসুন বসুন, এই যে চেয়ার দিলাম। মানে যে পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক এই দুটো সেলকে আমরা আলাদা করতে পারি। কোন জিনিসটা দেখে আমরা আলাদা করতে পারবো? কোন জিনিসটা দেখে আমরা আলাদা করতে পারবো? খুবই সোজা প্রশ্ন, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া, একটুখানি ভাবাবে প্রশ্নটা মনকে, কিন্তু আশা করি তোমরা সবাই উত্তর দিতে পারবে। যাদের আমি যেভাবে পড়িয়েছি তাতে উত্তর দেওয়াটা খুব একটা চাপের কাজ হওয়ার না। কি হবে উত্তরটা বলে ফেলো, কোনটা উত্তর হবে? একদম ঠিক, যারা ভাবছো ঠিক এইটাই উত্তর, নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রোক্যারিওটিক কোষ যদি হয়, প্রোক্যারিওটিক যদি হয় তার নিউক্লিয়াসটা কি হবে? আদিম প্রকৃতির, আদিম প্রকৃতির। আর ইউক্যারিওটিক কোষ যদি হয় তার নিউক্লিয়াসটা যেটা হবে আধুনিক, বা এইটাকে তুমি বলতে পারো যে আধুনিক প্রকৃতির বলতে পারো, বা এটা এমন একটা স্ট্রাকচার বলতে পারো। আধুনিক বলাটা ঠিক ভুল, অ্যাডভান্স টাইপ অফ নিউক্লিয়াস আধুনিক, বা এখানে পরে লিখছি আমি পর্দাবৃত প্রকৃতির, মানে নিউক্লিয়াসের ভিতরে পর্দাবৃত থাকবে। নিউক্লিয়াস যদি আমরা দেখি, এই ধরো একটা ইউক্যারিওটিক সেল, আমি অন্য কিছু আঁকছি না, জাস্ট নিউক্লিয়াসটা আঁকছি। এই যে নিউক্লিয়াসটা আঁকছি, নিউক্লিয়াসের বাইরের দিকে আমাদের এরকম নিউক্লিয় পর্দা রয়েছে, এবং এই নিউক্লিয় পর্দাটা জায়গা জায়গা ছিন্ন হবে। একটুখানি ইরেজার টুলটা নিয়ে নেবো ছিন্ন করার জন্য। বাবা, পুরোটাই মুছে গেল। এই টেকনোলজি নিয়ে এই চাপ হচ্ছে, বুঝলে তো। যাই হোক, আমি আঁকবো,
বাংলা পদ্ধতিতে আঁকছি। যাই হোক, বাংলা পদ্ধতিতে আঁকা এ হচ্ছে আমার বাংলা নিউক্লিয়াস এবং তার ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিওলাস। এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিয় পর্দা, তাহলে একটা আদর্শ ইউক্যারিওটিক কোষের মধ্যে কিন্তু আমরা এইসব উপাদানগুলো দেখতে পাচ্ছি। আর এই পিছনের দিকে কি দেখতে পাচ্ছি? আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামও দেখতে পাচ্ছি। তো একটা আদর্শ ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা এই উপাদানগুলো দেখতে পাচ্ছি, যেটা অন্য কোথাও দেখতে পাবো না। ঠিক আছে, তো তাহলে একটা সিম্পলেস্ট ওয়ে টু ডিস্টিংগুইশ বিটুইন প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেল ইজ টু চেক ফর কি হবে? নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসটার ব্যাপারে আমাদের ধারণা নিতে হবে। আমার মনে হয় নিউক্লিয়াসের ছবিটা তোমাদের পিছনের দিকে চলে গেল, তো সেই জন্য ওটা আমি একটু ঠিক করে দিচ্ছি। এই লেখাটাকে আমি একটু ওপরের দিকে তুলে দিলাম যাতে তোমরা দেখতে পাও। ঠিক আছে, লেখাটাকে আমি একটু ওপরের দিকে তুলে দিলাম। আমার মনে হলো লেখাটা একটু নিচে চলে গেল, যদিও আমি রেকর্ডিং এর সময় আমি দেখতে পাচ্ছি না আমি কি লিখছি, সেই জন্য। আশা করি আস্তে আস্তে এই ধরনের টেকনিক্যাল প্রবলেমগুলো আমরা অনেকটা সলভ করে ফেলবো। আজকে আমরা 10টা কোশ্চেন সলভ করলাম এবং 10টার মধ্যে হয়তো অনেকেই তোমরা 10-এ 10 স্কোর করেছো। ঠিক আছে, যারা যারা স্কোর করতে পারোনি তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কোনো রকম ভাবে হীনমন্যতা আনার কোনো কারণ নেই, তোমরাও পারবে। খুব ভালো করে বইটা পড়ো, কনসেপ্টগুলো ভালো করে গেইন করো এবং আমাদের সাথে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে আশা করি কি আমি ডেফিনেটলি বলতে পারি 35 আউট অফ 35, আমি বারবার করে কথাটা বলছি, 35 আউট অফ 35 স্কোর করা তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। চলো টাটা, আজকে তাহলে ক্লাসটা এই পর্যন্তই রইল। আজকে আমরা 10টা এমসিকিউ প্র্যাকটিস করলাম, এরকম ভাবে আরো কোনো একদিন আমরা নেক্সট আরো 10টা এমসিকিউ প্র্যাকটিস করব। তো এইভাবে আমরা আস্তে আস্তে আমাদের চ্যাপ্টারটার দিকে প্রসিড করব, আমরা ভালো করে চ্যাপ্টারটা রিভাইজ করব, টেস্ট নেব এবং তার মাধ্যমে আমরা এগিয়ে যাব। চলো তাহলে দেখা হচ্ছে আমাদের কি নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা আবার নতুন একটা সেশন নিয়ে চলে আসবো। নেক্সট ক্লাসের ব্যাপারে যদি তোমরা আপডেট জানতে চাও, তাহলে তোমরা সোমস ক্লাসরুম যে এই আমাদের যে অ্যাপটা রয়েছে সোমস ক্লাসরুমের অ্যাপ, সেই অ্যাপটার ব্যাপারে কিন্তু তোমাদের একটুখানি ওয়াকিবহল থাকতে হবে। সোমস ক্লাসরুম অ্যাপে কিন্তু আমরা অনেক ফ্রি আর পেইড কন্টেন্ট দিচ্ছি। ফ্রি এবং পেইড উভয় টাইপের কন্টেন্টই ওখানে অ্যাভেলেবেল আছে। আমি ওখানে আমার বেশ কিছু ক্লাস আনলক করে দিয়েছি যেগুলো তোমরা সবাই দেখতে পারো। এবং তার সাথে সাথে সবাইকে বলে রাখি যে সোমস ক্লাসরুম অ্যাপে আমরা কিন্তু কোর্স লঞ্চ করেছি, যেখানে 11 আর 12 এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমি আবার বলছি 11 আর 12 এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্টেরই কিন্তু আমরা কি করছি, আমরা লাইভ লাইভ ক্লাসেস নিচ্ছি এবং সেগুলো সেই অ্যাপের মধ্যে লাইভ এবং রেকর্ডেড। যদি লাইভ ক্লাসটা তুমি মিস করে দাও তাহলে তোমরা রেকর্ডেড ক্লাস দেখতে পাবে। তো সেই লাইভ আর রেকর্ডের সমস্ত সেশন কিন্তু আমাদের সোমস ক্লাসরুম অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো সেখানে তোমরা আমাদের সাথে ক্লাস করতে পারো এবং ক্লাস করে যে সাবজেক্টগুলোর মজা, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্টের আসল যে মজাটা, সেই মজাটা কিন্তু তোমরা তুলতে পারো। ঠিক আছে, তো তাহলে এইটা হচ্ছে আমাদের সোমস ক্লাসরুমের ব্যাপার থেকে তোমাদের কাছে বলার ছিল। তোমরা আমাদের ওয়েবসাইটও ফলো করতে পারো। সোমস ক্লাসরুমের ওয়েবসাইটের লিঙ্কটা অলরেডি বোধহয় ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি না পাও তাহলে আমি মুখে বলে দিচ্ছি। সোমস ক্লাসরুম, এটা তোমরা গুগলে গিয়ে সোমস ক্লাসরুম ওয়েবসাইট লিখে সার্চ করবে, যে প্রথম যে ইয়েটা খুলবে সোমনাথ স্যারের ছবি দেওয়া দেখবে একটা লিঙ্ক খুলবে। তো সেই লিঙ্কটা খুলে গেলেই তাহলে তোমরা ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে মক টেস্টও দিতে পারো। ঠিক আছে, তাহলে সোমস ক্লাসরুমের ওয়েবসাইটের সাথে থাকো, সোমস ক্লাসরুমের অ্যাপের সাথে থাকো, সোমস ক্লাসরুমের ইউটিউব চ্যানেলের সাথে থাকো, তোমরা জিতবেই। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো এখানেই থামাচ্ছি আমাদের ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই বাই।